প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি আইসিটি ওয়ান শট এমসিকিউ চ্যাপ্টার 2 আজকের এই ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটি এমসিকিউ বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তোমরা জানো যে এসএসসি তে স্টুডেন্টদের সবচেয়ে বেশি খারাপ যে এমসিকিউতে হয় সেটি হলো আইসিটি এমসিকিউ। এর মূল কারণ হলো মূলত চারটি অপশন থেকে কোনো কিছু না বুঝে শুধুমাত্র গদবাঁধা উত্তর মুখস্থ করা। আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেকটি এমসিকিউ বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বোর্ড প্রশ্নের আলোকে যে প্রশ্নগুলো সর্বাধিকবার এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি ছিল ডাটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? ডাটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম হলো দুটো, একটি হলো তারযুক্ত মাধ্যম, একটি হলো তারবিহীন মাধ্যম। মাধ্যম কি? মাধ্যম হলো মূলত ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে প্রাপক পর্যন্ত, অর্থাৎ উৎস থেকে গন্তব্য পর্যন্ত যা ডেটা যে মাধ্যমের মধ্য দিয়ে যার মধ্য দিয়ে স্থানান্তরিত হয় তাকে বলা হয় মাধ্যম বা চ্যানেল। আর এই মাধ্যমকে ভাগ করা হয়েছে দুটো ভাগে, একটি হলো তারযুক্ত মাধ্যম বা গাইডেড মিডিয়া, সেক্ষেত্রে টেলিফোন কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং কোয়াক্সিয়াল কেবল কিংবা ফাইবার অপটিক কেবল তারযুক্ত মাধ্যম হিসেবে কাজ করে। অন্যদিকে তারবিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়া হিসেবে কাজ করে বিভিন্ন প্রকার ওয়েভ, রেডিও ওয়েভ অথবা মাইক্রোওয়েভ অথবা ইনফ্রারেড। এই ওয়েভগুলো মূলত তারবিহীন মাধ্যম হিসেবে কাজ করে। আমরা এছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সও মূলত তারবিহীন মাধ্যম হিসেবে আমরা পেয়েছি। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো ব্যান্ডউইথের অপর নাম কি? দ্বিতীয় অধ্যায় থেকে যদি একটি প্রশ্ন করা হয় ব্যান্ডউইথ কি, সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যান্ডউইথ হলো মূলত একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণ, এবং ব্যান্ডউইথের অপর আরও দুটো নাম রয়েছে, একটি হলো ব্যান্ড স্পিড, অন্যটি হলো ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়ে থাকে। তো আমরা এখানে বলেছিলাম যে ব্যান্ডউইথ কাকে বলে? একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণ, এবং ব্যান্ডউইথের একক হলো বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথকে ব্যান্ড স্পিড বা ডেটা ট্রান্সমিশন স্পিডও বলা হয়। মূলত অ্যানালগ সিগন্যালে ব্যান্ডউইথ ব্যবহার করা হয় হার্টজ হিসেবে, আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা বিপিএস হিসেবে তাকে ব্যবহার করি। একটি কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি বা মাধ্যমের গতির উপর নির্ভর করে, এবং কমিউনিকেশন মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবলই ব্যবহৃত হয় কমিউনিকেশন মাধ্যম হিসেবে, তারযুক্ত মাধ্যম হিসেবে একটু আগে আমরা দেখেছিলাম। তবে এই কথাটি খুবই ইম্পর্টেন্ট যে ব্যান্ডউইথ কি কি বিষয়ের উপর নির্ভর করে। ব্যান্ডউইথ ব্যবহৃত মাধ্যমের যে যন্ত্রপাতি সেগুলোর উপর নির্ভর করে, সেগুলোর গতির উপর নির্ভর করে। বিপিএস এর পূর্ণরূপ কি? এটি শর্ট প্রশ্ন পরীক্ষা আমরা পেয়েছি। বিট পার সেকেন্ড হলো বিপিএস এর পূর্ণরূপ। এছাড়াও আমাদেরকে আরও কয়েকটি বিষয় জেনে নিতে হবে যে আর কি কি একক ব্যবহৃত হয়। তোমরা জানো যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, আবার 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট এবং 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি হলো মূলত এমএমএস, তার পূর্ণরূপ মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। অন্যদিকে এসএমএস এর পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে বা লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়? টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল, মূলত এই তিনটি কেবলই ব্যবহৃত হয়। তবে এই প্রশ্নে কুমিল্লা বোর্ড 2023-এর এই প্রশ্নটিতে কোনো এটি আসলে দেওয়ার কথা ছিল বহুপদী অংশে, কারণ এখানে একাধিক সঠিক উত্তর রয়েছে। টিকনেট হলো মূলত একটি প্রকারভেদ, একটি কেবলের, কোয়াক্সিয়াল কেবলের একটি প্রকারভেদ। তো মূলত শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল কিংবা ফাইবার অপটিক কেবল সবই ব্যবহার করা যায়। সাধারণত দূরত্ব 1 কিলোমিটারের মধ্যে হলে কিছু কম্পিউটার এবং পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক গঠন করা যায়। নিচের উদ্দীপকটি পরে আমাদেরকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 6 এবং 7 নম্বর, মিনা তার ল্যাপটপে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। এই যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেকটি কথাই কিন্তু একটি নির্দিষ্ট প্রযুক্তিকে কেন্দ্র করে বলা হয়েছে। যে প্রথমে সে যে ল্যাপটপে যে ল্যাপটপ ব্যবহার করতো সেখানে সে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, ফলে সে এমন একটি সার্ভিসের সহযোগিতা নিল যার মধ্য দিয়ে তার সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি আপডেট হয় এবং সেখানে উচ্চ গতিসম্পন্ন কম্পিউটার সে সুবিধা পেয়ে থাকে, এবং এই সার্ভিসটিতে তার খরচও কম হয়। সার্ভিসটির নাম হলো ক্লাউড কম্পিউটিং। আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে বিস্তারিত কথা বলছি পরবর্তী স্লাইডে। বলা আছে উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে কি কি প্রযোজ্য? লাইসেন্স ফি প্রয়োজন হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নাই, অতিরিক্ত মূল্য দিতে হয় না। এখানে মূলত অপশন 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। রক্ষণাবেক্ষণ খরচ নেই এবং ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, এটাও সঠিক, কিন্তু লাইসেন্স ফি প্রয়োজন।
এখন আমরা চলে আসছি আরেকটি প্রশ্নের উত্তরে, যেখানে আমরা বলেছি ক্লাউড কম্পিউটিং বিষয়ক বিস্তারিত আলোচনা। ক্লাউড কম্পিউটিং কি? ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি তাকে ক্লাউড কম্পিউটিং বলে। শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলের এমসিকিউ ওয়ান শট প্রোগ্রামটি যদি তোমরা দেখে থাকো তাহলে অনেকগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এমনকি তোমরা গ এবং খ নম্বর প্রশ্নেরও সঠিকভাবে উত্তর লিখতে পারবে। ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে কিছু গ্লোবাল সুবিধা, গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতিকে ক্লাউড কম্পিউটিং বলে এবং একে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। পাবলিক ক্লাউড এক প্রকার ক্লাউড, প্রাইভেট ক্লাউড এক প্রকার ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড এক ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিস। তাহলে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড হবে এটি, প্রাইভেট ক্লাউড এবং আরেকটি হলো হাইব্রিড ক্লাউড। এবার আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে ক্লাউড সেবার প্রকারভেদ। ক্লাউড সেবা সাধারণত অবকাঠামোগত সেবা হয়ে থাকে, সেটিকে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বা সংক্ষেপে আইএএস বলা হয়। উদাহরণ হলো অ্যামাজনের ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড। এই উদাহরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি প্রশ্নে কিন্তু অবকাঠামো সেবার উদাহরণ কোনটি সেভাবে প্রশ্নটি আমরা পেয়েছি। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা হলো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সেটাকে PaaS বলা হয়। উদাহরণ হিসেবে আমরা পেয়েছি মাইক্রোসফটের অ্যাজিওর এবং গুগলের অ্যাপ ইঞ্জিন, এই দুটো হলো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এবং সফটওয়্যার ভিত্তিক সেবা হলো সংক্ষেপে SaaS, এবং গুগলের অ্যাপস এবং ড্রপবক্স, হটস্পট, হাবস্পট এই 3টি সেবাই মূলত সফটওয়্যার ভিত্তিক সেবার অন্তর্ভুক্ত। নেটওয়ার্ক ভিত্তিক সেবা হতে পারে, নেটওয়ার্ক ভিত্তিক সেবাকে সংক্ষেপে নেটওয়ার্ক এজ এ সার্ভিস বলা হয়। এবং এর উদাহরণ হলো আরজাকা এবং পার্টিনো সংস্থা দুটি ওয়েন এবং SVPN বা সিকিউর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সেবা দিয়ে থাকে। এই সেবা দুটোকে মূলত নেটওয়ার্ক ভিত্তিক সেবা হিসেবে অভিহিত করা হয়। তাহলে আমরা ক্লাউড কম্পিউটিংয়ের 4 ধরনের সেবার প্রকারভেদ পেয়েছি। এরপরে ক্লাউড কম্পিউটিং নিয়ে কিন্তু আরও কথা আছে। আমরা কোন এক জায়গায় ক্লাউড কম্পিউটিং সংজ্ঞাটা ভেবে পেয়েছিলাম। ক্লাউড কম্পিউটিং হলো এমন এক ধরনের কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। ক্লাউড কম্পিউটিং বলতে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অপারেটিং কম্পিউটিং সেবা গ্রহণ করাকেও বোঝায়। আসো আবার একটা বিষয় জেনে নিই, সেটা হলো ব্যবহারকারীরা নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যার ছাড়াই প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করতে পারে, যেটির মাধ্যমে সেটিও ক্লাউড সেবা হিসেবে অভিহিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাউড কম্পিউটিংয়ের 3টি বৈশিষ্ট্য বা ব্যবহারকারীরা সাধারণত ক্লাউড কম্পিউটিং থেকে 3টি সুবিধা পেয়ে থাকে। একটি হলো রিসোর্স ফ্লেক্সিবিলিটি বা স্কেলেবিলিটি, সেটিকে যত চাহিদা তত সার্ভিস বলা হয়। আরেকটি হলো অন ডিমান্ড সার্ভিস, তাকে যখন চাহিদা তখন সার্ভিস গ্রহণ করার মতো সুবিধা বলা হয়ে থাকে। এরপর বলা হয়ে থাকে পে অ্যাজ গো, যেটিকে একটি পেমেন্ট মডেল হিসেবে আখ্যায়িত করা হয়। যখন ব্যবহার তখন মূল্য পরিশোধ করা, অর্থাৎ পে অ্যাজ গো সিস্টেমে তাকে আগে থেকে কোনো সেবা নির্ধারণ করে নিতে হয় না, সে যতটুকু সেবা গ্রহণ করে ততটুকু সেবার জন্য তাকে বিল পেমেন্ট করতে হয়। এছাড়াও উদ্যোক্তাদের সুযোগ বলেও একটি বৈশিষ্ট্য রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের। তবে প্রথম 3টা হলো একেবারে অপরিহার্য, এগুলো প্রায় আমরা পরীক্ষায় পেয়ে থাকি। আমরা চলে যাচ্ছি ক্লাউড কম্পিউটিং নিয়ে আরও একটি কথা বলবো। শিক্ষার্থীরা, এই যে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে গিয়ে এত বিস্তারিত বলার কারণ হলো এই স্লাইডটিকে বা এই ক্লাসটিকে দীর্ঘায়িত না করে অনেকগুলো এমসিকিউ দিয়ে, বরং অনেকগুলো এমসিকিউকে এখানে আমি সংক্ষেপ করে এক জায়গায় নিয়ে আসছি প্রশ্ন আকারে। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ করা যায়। কোনো একটি প্রশ্নে আসছে অপারেটিং খরচ কম কোনটিতে, সেটি ক্লাউড কম্পিউটিং। সার্বক্ষণিক ব্যবহার করা যায় কোন সেবা, সেটি ক্লাউড কম্পিউটিং। অতিরিক্ত মূল্য দিতে হয় না, সেটিও ক্লাউড কম্পিউটিং। ছোট বড় গ্রাহকের যে কোনো চাহিদা মেটানো যায়। ক্লাউড কম্পিউটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো নিজস্ব হার্ডওয়্যার সফটওয়্যারের প্রয়োজন নেই এবং সেগুলো আরেকটা বিষয় হলো যে কোনো সময় যে কোনো স্থান থেকে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায় ক্লাউড সেবার মাধ্যমে। তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হয় তা জানার প্রয়োজন হয় না ব্যবহারকারীকে। এই ছিল ক্লাউড কম্পিউটিংয়ের বেশ কটি সুবিধা। আমরা নেতিবাচক বা ঝুঁকিগুলোও জেনে রাখবো। আপলোড করা তথ্য কোথায় সংরক্ষণ হচ্ছে বা প্রক্রিয়াকরণ হচ্ছে তা জানার আমাদের কোনো সুযোগ থাকে না, সেজন্য এটি একটি ড্রব্যাক। প্রোগ্রাম ডেটা সফটওয়্যারের উপর ব্যবহারকারীর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটি আরেকটি নেতিবাচক দিক। সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা অত্যন্ত কম ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে। উদ্দীপকটি পরে আমাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। মাহি তার ডিজিটাল সার্ভিসের ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, বর্তমানে নতুন এক ধরনের সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পেয়ে থাকে। একটু আগে যেটি আলোচনা করেছি সেটি নিয়েই
সিলেট বোর্ড 2024 প্রশ্ন করেছে। তাহলে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করার সুবিধা এবং সফটওয়্যার অটো আপডেট, সেটি হলো মূলত ক্লাউড কম্পিউটিং। এখানে প্রশ্নটি সঠিক উত্তর হবে ক্লাউড কম্পিউটিং, আমরা যেটি একটু আগে বিস্তারিত আলোচনা করেছি। এরপর বলা হচ্ছে সার্ভিসটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, আমরা জেনেছিলাম ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। তাহলে প্রথমটি ভুল উত্তর। কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ, এটি অবশ্যই সঠিক উত্তর। রক্ষণাবেক্ষণ খরচ নেই, এটিও একটি সঠিক উত্তর। 2 এবং 3 সঠিক উত্তর। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার? তোমরা জানো নেটওয়ার্ক টপোলজিকে 6 ভাগে ভাগ করা হচ্ছে, বাস, রিং, স্টার, মেশ এবং হাইব্রিড টপোলজি। এছাড়াও রয়েছে আমাদের ট্রি টপোলজি রয়েছে। এই টপোলজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি তারের ব্যবহার রয়েছে হলো মেশ টপোলজিতে। এই যে মেশ টপোলজি হলো যে নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে মেশ টপোলজি বলে। আমরা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে প্রায়ই পেয়ে থাকি মেশ টপোলজি বলতে কি বুঝো। মেশ টপোলজি সম্পর্কে আরও অনেক কথা আছে, তোমরা বিরক্ত হলে চলবে না শিক্ষার্থীরা, কারণ এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে খুবই বেশি সম্ভাবনা রয়েছে। যারা তোমরা 25-এ কদিন পরে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই স্লাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেটা যোগাযোগের নির্ভরশীলতায় যেখানে মুখ্য সেখানে মেশ টপোলজি ব্যবহার করা হয়। এটি দিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছে, ডেটা যোগাযোগের নির্ভরশীলতায় যেখানে মুখ্য সেখানে কোন টপোলজি ব্যবহার করা হয়? মেশ টপোলজি। নিরাপদ প্রতিরক্ষা এবং ব্যাংকিং ক্ষেত্রে মূলত ডেটা যোগাযোগের নির্ভরশীলতা মুখ্য এবং সেখানে অবশ্যই এই বিষয়টি কনফার্ম করতে হয়। তাই এই জায়গায় ব্যাংকিং এবং প্রতিরক্ষা খাতে মেশ টপোলজি ব্যবহার করা হয়। মেশ টপোলজিভুক্ত কম্পিউটারের পারস্পরিক সংযোগকে পেয়ার টু পেয়ার বা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক বলা হয়, কারণ প্রত্যেকটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। ডেটা ট্রান্সফার রেট এখানে দুমুখী, ডাটা ট্রান্সফার হচ্ছে যে দ্বিমুখী, অর্থাৎ উৎস থেকে গন্তব্য, গন্তব্য থেকে উৎস, যে কোনো দিকে ডেটা যেতে পারে। যেমন রিং টপোলজি কিন্তু ডেটা কমিউনিকেশন ওয়ান ওয়ে কমিউনিকেশন বা একমুখী হয়ে থাকে। ডেটা আদান প্রদানে সবচেয়ে দ্রুত গতি এবং নিশ্চয়তা প্রদান করা হয় মেশ টপোলজিতে। আরও অন্যান্য বেশ সুবিধা রয়েছে, সেটি হলো অন্য সব টপোলজি অপেক্ষা দ্রুত এবং নিরাপদ উপায়ে ডেটা আদান প্রদান। কম্পিউটারের সংখ্যা বাড়লেও ডেটা ট্রান্সমিশনের গতির উপর কোনো প্রকার প্রভাব পড়ে না। কেন্দ্রীয় ডিভাইসের কোনো প্রয়োজন হয় না মেশ টপোলজিতে। কোনো সংযোগ বা তার বিচ্ছিন্ন হলেও বিকল্প উপায়ে ডেটা আদান প্রদান করা যায়। অসুবিধা হলো তারের ব্যবহার বেশি হয় ব্যয়বহুল এবং নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগার করা একটু জটিল। প্রশ্ন পেয়েছি আমরা, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন ডাটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি কোনটিতে? রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন করা যায় মূলত অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে। তোমরা জানো আমাদেরকে বিট সিনক্রোনাইজেশনের উপর ডাটা ট্রান্সমিশন বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অ্যাসিনক্রোনাস, আরেকটি হলো সিনক্রোনাস, আরেকটি হলো আইসোক্রোনাস। তো আইসোক্রোনাস মেথড হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির একটি সমন্বিত রূপ। এটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মতো প্রাথমিক স্টোরেজ ডিভাইস ব্যবহার না করে বরং সিনক্রোনাসের মতো ব্লক বা প্যাকেট বা ফ্রেম আকারে ডাটা ট্রান্সমিশন করে থাকে। শিক্ষার্থীরা তোমরা সব জায়গায় ব্লক পেয়েছো, এই ব্লককে কিন্তু প্যাকেট বা ফ্রেমও বলা হয়ে থাকে। তোমরা জানো প্রতি ব্লকে 80 থেকে 132 বিট ডাটা থাকতে পারে, 80 থেকে 132টি ক্যারেক্টার থাকতে পারে এবং দুটি ব্লকের ট্রান্সফারের মধ্যবর্তী বিরতিকাল প্রায় 0 রাখা হয় আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে। এই প্রশ্নটি আমরা বেশ কবার পেয়েছি, কোন ট্রান্সমিশন সিস্টেমে দুটো ব্লকের মধ্যবর্তী সময় প্রায় 0 বা সর্বনিম্ন রাখা হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই জায়গা থেকে প্রতিবারই প্রশ্ন আসে, সেটি হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়? অডিও, ভিডিও কল, ভিডিও কনফারেন্স, লাইভ টিভি সম্প্রচার এবং স্ট্রিমিং ভিডিওর ক্ষেত্রে আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাসের একটি পার্থক্য এখানে দিয়েছি। যেমন ডাটা ট্রান্সমিশন পদ্ধতি অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিনক্রোনাসের ক্ষেত্রে ব্লক বাই ব্লক এবং আইসোক্রোনাসের ক্ষেত্রে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। রিয়েল ডিলে টাইম অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা আদান প্রদান হয়, তাই দুটো ক্যারেক্টারের মধ্যে বিরতিকাল সবসময় অসমান থাকে। আর সিনক্রোনাসে যেহেতু ব্লক আকারে ডাটা ট্রান্সমিট হয়, এখানে প্রাথমিক স্টোরেজ ডিভাইস ব্যবহার করে ডেটাগুলোকে আগে ব্লক সাইজ করে সেগুলো ভাগ করে রাখা হয় এবং প্রতিবার নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে একটি করে ব্লক ডাটা পাঠিয়ে দেওয়া হয়। তাই দুটো ব্লকের মাঝখানের বিরতিকাল সমান থাকে সবসময়। আর দুটো ব্লকের মাঝে বিরতিকাল সর্বনিম্ন বা প্রায় 0 রাখা হয় আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে। প্রাথমিক স্টোরেজ ডিভাইসের কথা যদি বলা হয় তাহলে অ্যাসিনক্রোনাসে সেটি ব্যবহৃত হয় না, সিনক্রোনাসে ব্যবহৃত হয় এবং
আইসোক্রোনাসও কিন্তু ব্যবহৃত হয় না, কিন্তু ব্যবহৃত না করেও সেই সিনক্রোনাসের মতো ডাটা ট্রান্সফার করতে পারে। এর পরবর্তী ডাটা ট্রান্সমিশনের গতি অ্যাসিনক্রোনাসের সবচেয়ে কম, সিনক্রোনাসে এর তুলনায় বেশি এবং সবচেয়ে বেশি হলো আইসোক্রোনাস। ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই জায়গাটি। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয় কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা আদান প্রদান, কিংবা কিবোর্ড থেকে জয়স্টিক থেকে যখন কম্পিউটারের প্রসেসরে ডেটা পাঠানো হয় তখন আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, কিংবা পাঞ্চ কার্ড থেকে যখন কম্পিউটারে কিংবা কার্ড রিডার থেকে যখন কম্পিউটারে ডেটা পাঠানো হয় তখনও অ্যাসিনক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়। সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা মোবাইল ফোন এবং টিভি নেটওয়ার্কে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়, সেখানে ব্লক আকারে ডেটা স্থানান্তর হয়ে থাকে। কম্পিউটার থেকে লাইভ টিভি সম্প্রচার এবং ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে আইসোক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়। আমরা আরও কয়েকটি ব্যবহার একটু আগে দেখেছিলাম। প্রশ্নটি পেয়েছি আমরা, একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের পেঁচানো তার ব্যবহার করেছেন। তোমরা জানো পেঁচানো তার কাকে বলা হয়। পেঁচানো তার হলো মূলত টুইস্টেড পেয়ার কেবল। এখানে প্রশ্নটি হয়তো আরেকটি প্রশ্ন এই পেঁচানো তার নিয়ে আছে, তবে প্রশ্ন যেটি প্রথমে করা হয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কটি কোন ধরনের। দেখো, একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটার, এই ল্যাবের সকল কম্পিউটারকে যদি আমরা নেটওয়ার্কের আওতাভুক্ত করি তখন তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়, যেহেতু সকল কম্পিউটার আছে, একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করেছে। একই ভবন বা পাশাপাশি ভবনের দুবার ততোধিক কম্পিউটারকে যখন পরস্পর সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয় তখন তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এই যে লোকাল এরিয়া, মেট্রোপলিটন এরিয়া, ক্যাম্পাস এরিয়া এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে ভাগ করা হয়েছে সেটা মূলত ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে এই 5 ভাগে ভাগ করা হয়েছে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হলো প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো ল্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হলো ক্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হলো ম্যান এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটিকে আমরা ইন্টারনেট বলে থাকি সেটা হলো ওয়েন। এখন আমরা পরিধি বা বিস্তৃতি সম্পর্কে জেনে নিচ্ছি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত 10 মিটার। ডেস্কটপ কম্পিউটার, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মোবাইল, প্রিন্টার, স্ক্যানার এগুলোর মধ্যে যখন 1-to-1 ডাটা আদান প্রদান হয় একটি প্রেরক থেকে একটি প্রাপকে, তখন সাধারণত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। আর লোকাল এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি 1 কিলোমিটার। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনের মধ্যে যখন আমরা বাস রিং স্টার টপোলজি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করি তখন তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। ব্যবহৃত কেবল সেখানে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যায়। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি 1 থেকে 5 কিলোমিটার। সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি, আবাসিক হল সেই জায়গাগুলোতে এই ধরনের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। এছাড়াও উদাহরণ হিসেবে আমরা গুগল প্লেক্স এবং মাইক্রোসফট নেটওয়ার্ককে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের সাথে তুলনা করতে পারি। এগুলো উদাহরণ হিসেবে এনসিটিভির বইতে আলোচনা করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হলো একটি শহরের বিভিন্ন স্থানে রক্ষিত কম্পিউটারগুলোকে পরস্পর সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে, বা ছোট অঞ্চল জুড়ে যখন একটি নেটওয়ার্ক তৈরি করা হয় তখন তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তার বিস্তৃতি সাধারণত 50 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। এখানে ট্রান্সমিশন লাইন হিসেবে টেলিফোন কেবল ব্যবহার করা যায়, অপটিক্যাল ফাইবার, রেডিও ওয়েভ ব্যবহার করা যায়, ওয়্যারলেস হিসেবে, কিংবা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভও ব্যবহার করা যায়। তোমরা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সম্পর্কে একটু পড়বে। যখন ট্রান্সমিটার এবং রিসিভার দুটি যখন ভূমিতে স্থাপন করা হয় তখন তাকে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলা হয়, আর যখন ট্রান্সমিটার ভূমিতে আর রিসিভার যদি স্যাটেলাইট হয় তখন তাকে স্যাটেলাইট মাইক্রোওয়েভ বলা হয়। নেটওয়ার্ক ডিভাইস হিসেবে সেখানে রাউটার, সুইচ, হাব, ব্রিজ এগুলো ব্যবহার করা যায় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে। সবশেষ আমরা যেটি জানবো সেটি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সারা পৃথিবীব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্ক তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এটিকে উদাহরণ হিসেবে আমরা ইন্টারনেটের কথা বলতে পারি। শিক্ষার্থীরা, এখানে এই পেজে যতগুলো কথা বলেছি এই প্রত্যেকটি লাইন থেকে কিন্তু আমাদের বাংলাদেশের খ্যাতনামা কলেজগুলো সহ বোর্ডের প্রশ্নে আমরা এমসিকিউ পেয়েছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নটি আমরা পেয়েছি, একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে, আচ্ছা একই উদ্দীপক সেখানে ব্যবহার করা, যে দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে, নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য কি? এতে তারের সংখ্যা মোট 3 জোড়া। আমরা কিন্তু পেঁচানো তারের কথা শুনেছিলাম। পেঁচানো তার টুইস্টেড পেয়ার কেবল, পেয়ার মানে হলো জোড়া, তাই 3 জোড়া কেবল কোনোদিনও হবে না, তাই প্রথম উত্তরটি ভুল উত্তর। 100 মিটারের মধ্যে দূরত্ব আদান প্রদান করা যায় না এবং 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে। এখানকার সঠিক উত্তর হলো 2, 3। মূলত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে এই নেটওয়ার্ক তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবলের 4 জোড়া পরস্পর পেঁচানো তার থাকে, তাই 3 জোড়া অপশনটি ভুল। এবং 100 মিটারের বেশি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায় না, এই অপশনটি সঠিক। এবং এর বিস্তৃতি সাধারণত
ব্যান্ডউইথ সাধারণত 100 Mbps থেকে শুরু করে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলের ব্যান্ডউইথ কত। ব্যান্ডউইথ তোমরা জানো যে একক সময়ে পরিবাহিত ডেটার পরিমাণকে ব্যান্ডউইথ বলা হয়। টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে আরও একটু জানবো আমরা। যদি এই স্লাইডটি মুখস্থ করো তাহলে দেখা যায় অনুধাবনমূলক প্রশ্ন শুধু না, বরং তোমরা গ এবং খ নম্বর প্রশ্নেরও কিছু উত্তর লিখতে পারবে। কপার নির্মিত পরস্পর সুষমভাবে পেঁচানো তার হলো টুইস্টেড পেয়ার কেবল। এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কেবল দুটো সেটুকু সুষমভাবে পেঁচানো হয় যেন একটির সিগন্যাল আরেকটি সিগন্যালকে প্রভাবিত করতে না পারে। টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া কেবল থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো প্রতি জোড়ায় একটি সাদা এবং অন্য একটি কেবল ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে, অর্থাৎ প্রতি জোড়া একটি সাদা একটি নীল, অথবা একটি সাদা একটি সবুজ, একটি সাদা একটি কমলা, একটি সাদা একটি বাদামি। এভাবে সাদার সাথে 4 প্রকারের 4টি কেবল তৈরি করে মূলত 4 জোড়া তারের মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল তৈরি হয়। এই ধরনের কেবলে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায় না, এটি আমরা আজকের প্রশ্নের মধ্যে পেয়েছি। এই ধরনের কেবলের ব্যান্ডউইথ 100 থেকে Mbps থেকে 1 Gbps এটিও আমরা পেয়েছি। টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের হতে পারে? 2 ধরনের হয়। একটি হলো STP শিল্ডেড টুইস্টেড পেয়ার, এটি সাধারণত বাইরে আবরণ থাকে। আরেকটি হলো UTP আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এটিতে কোনো প্রকার আবরণ থাকে না। দূরত্ব বাড়লে টুইস্টেড পেয়ার কেবলের ডাটা ট্রান্সফার রেট কমতে থাকে। এই প্রশ্নটি কিন্তু আমরা আরেকটি জায়গায় পেয়েছি, কোন কেবলে দূরত্ব বাড়লে ডাটা আদান প্রদানের হার কমে যায়, সেটি হলো টুইস্টেড পেয়ার কেবল। একটু উদ্দীপক পেয়েছি, জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 60টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান। তাহলে সারারের অফিসের নেটওয়ার্ক কি ধরনের হতে পারে? দেখো ছোট্ট একটি অফিস বা একটি বিল্ডিং বা একটি ছোট্ট পরিসরে যখন নেটওয়ার্ক তৈরি করা হয় তখন তাকে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তাই এখানকার যে 60টি কম্পিউটার দিয়ে তৈরি নেটওয়ার্ক সেটি একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তবে 1 কিলোমিটার পর্যন্ত তার বিস্তৃতি হতে পারে। আরেকটা বিষয় জেনে রাখতে হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক যখন আমরা তারবিহীনভাবে করি তখন তাকে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। মূলত আমরা ওয়াইফাই এর মাধ্যমে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে থাকি। পরবর্তী প্রশ্নটি পেয়েছি একটি উদ্দীপক থেকে। উদ্দীপক উল্লিখিত অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি? যদি তার হিসেবে ব্যবহার করা হয় তখন টুইস্টেড পেয়ার কেবল হলো মূলত সাশ্রয়ী কেবল, কারণ কোয়াক্সিয়াল কেবলের দাম আরো একটু বেশি, ফাইবার অপটিক কেবলের দাম সবচেয়ে বেশি। এই জায়গায় এসে আমরা গুরুত্বপূর্ণ একটি টেবল দিয়েছি যেখানে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল এবং ফাইবার অপটিক কেবলের পার্থক্য তুলনামূলকভাবে আলোচনা করা হয়েছে। ব্যয় সবচেয়ে কম টুইস্টেড পেয়ার কেবল, এরপরে একটু দামি হলো কোয়াক্সিয়াল কেবল এবং সবচেয়ে দামি বা ব্যয়বহুল কেবল হলো ফাইবার অপটিক কেবল। ব্যান্ডউইথ কথা যদি বলা হয় তখন 10 Mbps পাওয়া যায় টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে, এবং এখানেও 10 Mbps স্পিড পাওয়া যায় কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে। আর ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত স্পিড। কাভারেজ এরিয়ার কথা যদি বলা হয় তাহলে টুইস্টেড পেয়ার কেবল মাত্র 100 মিটার আর কোয়াক্সিয়াল কেবল 500 মিটার পর্যন্ত কাভারেজ এরিয়া দিতে পারে এবং 10 কিলোমিটার বা তার চেয়ে বেশি ডাটা আদান প্রদান করতে পারে ফাইবার অপটিক কেবল। ইএমআই প্রভাব বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা তড়িৎ চুম্বকীয় যে ব্যতিচার বলা হয় যেটি, সেটি হলো সবচেয়ে প্রবল টুইস্টেড পেয়ার কেবলে, তাই তারগুলোকে পেঁচিয়ে তৈরি করা হয়। আর কোয়াক্সিয়াল কেবলে এই ইএমআই প্রভাবটা তুলনামূলকভাবে কম, সবচেয়ে কম বা কোনো প্রকার ইএমআই নাই বললেই চলে সেটি হলো ফাইবার অপটিক কেবল, কারণ সেখানে কোনো বৈদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ থাকার প্রশ্নই ওঠে না, যেহেতু আলো ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার কেবলে মূলত ফাইবার অপটিক কেবলে আলোর গতিতে ডাটা আদান প্রদান করা হয়, সেখানে আলোই শুধু চলাচল করে, তাই সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নাই বললেই চলে। বাঁকানোর কোণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো যায়, এটিও 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং ফাইবার অপটিক কেবল সাধারণত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো যায় না, মাত্র 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি বাঁকানো যায়। নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ওয়্যারলেস ম্যান হলো মূলত ওয়াই ম্যাক্স। আমরা ম্যান মানে হলো মেট্রোপলিটন এরিয়া, মেট্রোপলিটন এরিয়া যদি তারবিহীন হয় তখন তাকে ডাব্লিউ ম্যান বলা হয়, এবং এখানে পূর্ণরূপটি লেখা হয়েছে ওয়্যারলেস ম্যান। তো ওয়্যারলেস ম্যান হলো ওয়াই ম্যাক্স। আমরা এখানে পূর্ণরূপগুলো দিয়েছি। ওয়াইম্যাক্সের একটি পূর্ণরূপ আছে, সেটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এবং তার IEEE স্ট্যান্ডার্ড হলো 802.16। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি, ওয়াইম্যাক্সের IEEE স্ট্যান্ডার্ড কত, এবং ওয়াইফাই হলো ওয়্যারলেস ফিডিলিটি, এবং এটি লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, IEEE স্ট্যান্ডার্ড 802.11। ব্লুটুথ একটি তারবিহীন মাধ্যম, হটস্পট, এবং ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড হলো 802.11।
কোন প্রজন্মের মোবাইলের মাধ্যমে 4K টিভি উপভোগ করা যায় সেটি হলো পঞ্চম প্রজন্মের মোবাইল। আমরা পঞ্চম প্রজন্মের মোবাইল নিয়ে আরও একটু কথা বলবো শিক্ষার্থীরা, কারণ এই জায়গা থেকে অনেকবার প্রশ্ন আসছে। পঞ্চম প্রজন্মের মোবাইল সাধারণত 2000 সাল থেকে তার প্রচলন শুরু হয়েছে। এটির মাধ্যমে 4K টিভি অথবা ভিডিওর ক্ষেত্রে রেজুলেশন হবে 4000x2000। এই রেজুলেশনের মাত্রাটি কিন্তু কোনো একটি প্রশ্নে আমরা পেয়েছি। পঞ্চম প্রজন্মের মোবাইলের আরেকটি নাম রয়েছে, তাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব বা 4টি ডাব্লিউ। আমরা সাধারণত WWW ওয়ার্ল্ড ওয়াইড বলতে চিনি, কিন্তু 4টি ডাব্লিউ যখন থাকে তখন কিন্তু এর পুনরূপ হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। পঞ্চম প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড হলো 5GNR বা এটাকে নিও রেডিও বলা হয়, RAT বা রেডিও অ্যাক্সেস টেকনোলজি বলা হয়, এবং আরও একটি স্ট্যান্ডার্ড মিমো যেটাকে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট বলা হয়ে থাকে। পরীক্ষায় আমরা প্রশ্ন পেয়েছি কোনটি মিমো সাপোর্ট করে বা পঞ্চম প্রজন্মের মোবাইল কোনটি নির্দেশ করে, মিমো। এরপর 2018 সালে দক্ষিণ কোরিয়া এই প্রযুক্তি ব্যবহার করে অলিম্পিক গেমস প্রদর্শন করে। 1 থেকে 100 গিগাবাইট পার সেকেন্ডে ডেটা আদান প্রদান করতে সক্ষম। ব্যান্ডউইথ হলো এরকমই, এবং নেটওয়ার্কের প্রতি বর্গ কিলোমিটারে ব্যবহারকারীর সংখ্যা 10 মিলিয়ন পর্যন্ত হতে পারে। খুশির নতুন মোবাইল ফোনটি দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করতে পারে। সেক্ষেত্রে এর মাধ্যমে সে 4K টিভি সমর্থিত টিভি উপভোগ করে। আমরা একটু আগেই দেখেছিলাম 4K টিভি পঞ্চম প্রজন্মের মোবাইল, তাই আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না। উক্ত প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কি? আমরা এর বৈশিষ্ট্য হিসেবে পেয়েছি 3টি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, তাকে 4টা ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। রেডিও অ্যাক্সেস টেকনোলজি আমরা RAT পেয়েছিলাম। আমরা একটু আগে মিমো পেয়েছিলাম, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। তাহলে এই তিনটি কিন্তু দেখো, যে প্রশ্নে আমি এখানে পেয়েছি সেটি কিন্তু আগের স্লাইডে আমি এভাবে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। এই যে RAT এবং নিও রেডিও যেটাকে NR বলা হয়, এভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। সেখানে বলা আছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের সংযোগ স্থাপনের জন্য কোন ডিভাইসটি ব্যবহৃত হয়। আমি এখানে গেটওয়ের কথা বলছি, আমরা একটু জেনে নিচ্ছি। ভিন্ন প্রোটোকল, ভিন্ন আর্কিটেকচার, ভিন্ন অ্যাড্রেসিং এর নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে গেটওয়ে বলে। গেটওয়ে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দিয়ে থাকে, যাকে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন বলা হয়। এই প্রশ্নটি আমরা পেয়েছিলাম প্যাট কাকে বলে। এটি ডাটা ফিল্টারিং করে শুধুমাত্র টার্গেট আইপি অ্যাড্রেস ব্যবহার করে নির্দিষ্ট কম্পিউটারে ডাটা পাঠিয়ে দিতে পারে। প্যাকেট সুইচিং সার্কিট ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা দিয়ে থাকে কোন প্রজন্ম, বা তার সুবিধা কি? তার সুবিধা হলো আমরা পেয়েছি প্রথমটি 3G এর তুলনায় 50 গুণ বেশি, যেটি চতুর্থ প্রজন্মের মোবাইল, যেখানে ব্যবহার করা হয় ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক যাকে বলা হয়ে থাকে। তো চতুর্থ প্রজন্মের মোবাইলের সুবিধা 3G এর তুলনায় 50 গুণ বেশি। এটি LTE বা লং টার্ম ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডে কাজ করে। এরপরে 3G 4K টিভি ভিডিও দেখা যায় না মূলত, এটি আমরা পঞ্চম প্রজন্মে 4K টিভি ভিডিও দেখতে পারি। এখানে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের কথা বলা হয়েছে। ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোডের সংখ্যা, ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোডের সংখ্যা মোট, ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা, এখানে n সংখ্যক হবে শিক্ষার্থীরা। ম্যাশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত? এটি একটি ফর্মুলা আমরা জানি, সেটি হলো n × n-1 ডিভাইডেড বাই 2। এখানে n বলতে কতটি কম্পিউটার আছে সেটিকে বোঝায়। তখন n এর মান যখন ব্যবহার করা হয় তখন আমরা কতটি তার লাগবে একটি ম্যাশ টপোলজিতে সেটি জানতে পারি। মূলত তোমাকে বলা হচ্ছে এখানে যদি 10টি কম্পিউটার থাকে তাহলে এই 10টি কম্পিউটার যুক্ত একটি ম্যাশ টপোলজিতে কয়টি তার ব্যবহার করা হবে, এইটি গুণে আসলে নির্ণয় করা সম্ভব নয়। ফর্মুলাটি হলো n × n-1 ডিভাইডেড বাই 2। n এর মান যখন আমরা 10 বসাবো তখন কয়টি কেবল লাগবে সেটি জানতে পারবো। 10^5 নিচের কোনটি? এটি হলো থিকনেট একটি কেবল। মূলত কোয়াক্সিয়াল কেবল দু প্রকার রয়েছে, একটি হলো থিকনেট আর একটি হলো থিন নেট। কোয়াক্সিয়াল কেবল হলো তামা বা কপার নির্মিত 3 স্তর বিশিষ্ট একটি কেবল। কোয়াক্সিয়াল কেবলের বর্ণনা যারা শিখতে ভয় পাচ্ছ, যেটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা এই কটি লাইন মুখস্থ করতে পারো। কেন্দ্রস্থলে একটি তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর, এবং এই স্তরকে ঘিরে তামার তারের একটি জাল বা শিল্ড থাকে, এবং বাইরের শিল্ড ও কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই বরাবর থাকার কারণে এর নামকরণ করা হয়েছে কোয়াক্সিয়াল কেবল। এই ছিল কোয়াক্সিয়াল কেবলের সংক্ষিপ্ত বর্ণনা। তবে যেটি প্রশ্ন করা হয়েছে 10^5 হলো কোয়াক্সিয়াল কেবলের থিকনেট যে ফরম্যাট সেটি। এটি দুটো মডেল রয়েছে, একটি থিকনেট, একটি হলো থিন নেট। এই যে আমি এখানে দিয়েছি
কোয়াক্সিয়াল কেবল যেটি 3 কোয়াক্সিয়াল কেবল সেটি হলো 10^2, আর যেটি থিক সেটি হলো 10^5। আমরা আরেকটু বিষয় জানবো। RG8 থিকনেট ইথারনেটে ব্যবহৃত হয়, RG58 এটি 3 নেট ইথারনেটে ব্যবহৃত হয়, RG59 যেটি কেবল টিভিতে ব্যবহৃত হয়, যেটি আমরা ডিশের লাইন বলে থাকি, এবং RG62 এই কেবলটি ব্যবহৃত হয় আর্কনেট নেটওয়ার্ক তৈরি করার সময়। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা তোমরা বই থেকে জেনে নিবে, তবে এখান থেকেও এমসিকিউ আসতে পারে। সিঙ্গেল এসএমএস মোড কোনটি? সিঙ্গেল এসএমএস মোড হলো ইউনিকাস্ট মোড। সিঙ্গেল মানি হলো একজন প্রেরক একজন প্রাপক, এবং একজন প্রেরক একজন প্রাপক থাকলে তাকে আমরা ইউনিকাস্ট বলে থাকি। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক এবং একজন প্রাপক থাকে তাকে ইউনিকাস্ট। এটিকে 1-to-1 ডাটা ট্রান্সমিশন মোডও বলা হয়ে থাকে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এগুলো মূলত সবগুলো ইউনিকাস্ট যখন 1-to-1 ইউজার হয়ে থাকে। ব্যবহৃত মাধ্যম হলো, কোথায় ব্যবহৃত হয়? ফ্যাক্স, মোবাইল, টেলিফোন, খেলনা, ওয়াকি-টকি। সিঙ্গেল মোড এসএমএস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ অনেকবার আসছে, অনেকটা বোর্ডে এই প্রশ্নগুলো নিয়েই এমসিকিউ এই কথাগুলো নিয়েই আসছে, তাই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো নোট ডাউন করো। কোনটি প্রোটোকল কনভার্টার? প্রোটোকল কনভার্টারের কাজ করে গেটওয়ে। আমরা একটু আগে জেনেছিলাম ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সে সংযুক্ত করে, তাই প্রোটোকলকে কনভার্ট করতে পারে। আর রাউটার হলো মূলত একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। তোমরা জানো প্রোটোকল হলো মূলত ডাটা আদান প্রদানের যে নিয়ম নীতি, তাকে প্রোটোকল বলা হয়। ফাইল ট্রান্সফার প্রোটোকল থাকতে পারে, অথবা HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল থাকতে পারে। এরকম এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকলে যখন ডেটা পাঠায় তখন এই ডাটা কনভার্টের কাজটা করে গেটওয়ে, আর সেম প্রোটোকলের মধ্যে ডেটা আদান প্রদান করে মূলত রাউটার। একটি চ্যানেলের মধ্য দিয়ে 4 সেকেন্ডে 32 KB ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? শিক্ষার্থীরা এরকম প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। মূলত এখানে ব্যান্ডউইথ হিসাব করতে বলা হয়েছে। একক সময়ে পরিবাহিত ডেটার হারকে ব্যান্ডউইথ বলা হয়। যেহেতু 4 সেকেন্ডে 32 KB ডেটা স্থানান্তরিত হয়, তাহলে 1 সেকেন্ডে ডেটা 4×8 32, তাই 8 BPS। ব্যান্ডউইথের একক BPS আমরা প্রথম বা দ্বিতীয় স্লাইডে আলোচনা করেছিলাম। 8 BPS হলো এই চ্যানেলের ব্যান্ডউইথ। তাহলে আমরা সবসময় কি করব? যে সময়কালটি দেওয়া রয়েছে সেই সময়কাল দিয়ে আমরা ডাটা স্থানান্তরের পরিমাণকে যখন ভাগ করব তখন কোনো একটি চ্যানেলের ব্যান্ডউইথ সহজেই জেনে যাব। কোন প্রজন্মের মোবাইল ফোন প্রিপেড প্রথা চালু হয়েছে? সেটি দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম থেকে মূলত প্রিপেড সিস্টেম চালু হয়েছে। 1991 সালে GSM প্রযুক্তির সুবিধা নিয়ে সর্বপ্রথম ইউরোপে চালু হয় দ্বিতীয় প্রজন্মের যাত্রা। ডিজিটাল পদ্ধতির ব্যবহার এখান থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম প্রিপেড পদ্ধতি এখানেই শুরু হয়। SMS, MMS এবং ইন্টারনেট সেবা সীমিত মাত্রায় আন্তর্জাতিক রোমিং সার্ভিস এবং নেটওয়ার্ক চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হিসেবে FDMA বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস TDMA এবং কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস CDMA ব্যবহার করা হয় দ্বিতীয় প্রজন্মে। HD ভিডিও কনফারেন্সিং সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? শুধু একটি মনে রাখলে চলবে না, হাই ডেফিনিশন ভিডিও এর জন্য যে ব্যান্ডউইথ দরকার সেটি হলো 4 Mbps। আমরা বিশাল একটি তালিকা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, একটু পরেই কোন জায়গায় কত ব্যান্ডউইথ প্রয়োজন সেটি জানতে। কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড হলো সিমপ্লেক্স মোড, কারণ কিবোর্ড থেকে ডেটা কম্পিউটারে যায়, কম্পিউটার থেকে কোনো ডেটা কিবোর্ডে ফিরে আসে না, তাই এটা হলো সিমপ্লেক্স মোড। যে ডাটা ট্রান্সমিশন মোড বলতে মূলত দিককে বোঝায়। যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে শুধুমাত্র উৎস থেকে গন্তব্যে ডাটা প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড বলা হয়। তোমরা উদাহরণ হিসেবে মনে রাখবে রেডিও, টিভি, কম্পিউটার, মাউস, PABX এই সমস্ত জায়গায় মূলত সিমপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান হয়, একদিকে ডেটা যায় উৎস থেকে গন্তব্যে। আর হাফ ডুপ্লেক্স হলো ওয়াকি-টকি এবং ওয়েব ব্রাউজার, এখানে উভয়মুখী ডেটা আদান প্রদান হয় তবে একই সময় হয় না, তাই এর নাম হাফ ডুপ্লেক্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ হলো টেলিফোন এবং মোবাইল ফোন, এখানে উভয় দিকে একই সময়ে ডেটা আদান প্রদান করা যায়। এই জায়গা থেকে অনেকবার প্রশ্ন আসছে। পরবর্তী প্রশ্ন, একটি কক্ষে 10টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এগুলো কিন্তু যারা টপোলজি ভালো মতো পড়েছো তাদের জন্য একেবারে কোনো ব্যাপারই না। চক্রাকার কথা বলা হয়েছে, একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হওয়ার কথা রয়েছে। এই নেটওয়ার্কটি হলো মূলত রিং টপোলজি। আরও কম্পিউটার সংযুক্ত এবং পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহৃত টপোলজি হতে পারে। প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এই নেটওয়ার্কের নাম কিন্তু দেওয়া হয়নি, বরং আরও কম্পিউটার সংযুক্ত করে পূর্বের ত্রুটি যদি আমরা মুক্ত করতে চাই তখন কোন টপোলজি ব্যবহার করা যায়? ম্যাশ টপোলজি ব্যবহার করা যাবে, স্টার টপোলজি ব্যবহার করা যাবে, কিংবা ফ্রি টপোলজি ব্যবহার করেও এই ত্রুটিগুলো
মুক্ত করা যায় যে একটি কম্পিউটার নষ্ট হলে কিন্তু ট্রি টপোলজিতে পুরো নেটওয়ার্ক অচল হয় না, মেশ টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে অচল হয় না, স্টার টপোলজিতে যেহেতু কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা হয় তাই কোনো একটি কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়ে না। তাহলে ত্রুটিমুক্ত করা গেল এবং আরও কম্পিউটার যে কোনো সময় সংযুক্ত করা যায় এই সমস্ত টপোলজিতে। বলা আছে ওই একই উদ্দীপক দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে কক্ষের নেটওয়ার্ক কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে। আমরা একটু আগে বলেছিলাম এই বৃত্তাকার বা চক্রাকার টপোলজিতে হলো রিং টপোলজি। রিং টপোলজি কাকে বলে সেটি আমি এখানে লিখে দিয়েছি। এছাড়াও এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয় না। হাব বা সুইচ আমরা সাধারণত কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহার করি। যেহেতু বৃত্তাকারে পরস্পরের সাথে যুক্ত থাকে তাই এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয় না রিং টপোলজিতে। নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? সিমপ্লেক্স মোড একটু আগেই তোমাদেরকে বলেছিলাম এক উৎস থেকে গন্তব্যে শুধু ডেটা যেতে পারে, কোনো ডেটা ফিরে আসতে পারে না। জয়স্টিক হলো সিমপ্লেক্স মোডের উদাহরণ। এছাড়া রেডিও, টিভি, কিবোর্ড, মাউস, পেজার, প্রিন্টার এগুলো সবই কিন্তু সিমপ্লেক্স মোড। এখানে সবসময় ডাটা এক উৎস থেকে গন্তব্যে যায়, গন্তব্য থেকে কোনো ডেটা উৎসে ফিরে আসে না। সিমপ্লেক্স মোডে উৎস থেকে গন্তব্যে ডাটা একমুখী স্থানান্তরিত হয়। ওয়ান ওয়ে ডেটা কমিউনিকেশন সিস্টেম। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা প্রদান করে কোনটি? দেখো ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে, আমরা কিন্তু ক্লাউড কম্পিউটিং নিয়ে বিস্তারিত বলেছিলাম। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস এবং প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস 1 এবং 3 সঠিক উত্তর। ক্লাউড কম্পিউটিং যে সেবাগুলো দিয়ে থাকে সেগুলোর নাম লিখেছি এখানে। অবকাঠামোগত সেবা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তাই তোমাদেরকে বাংলা টার্মগুলোর পাশাপাশি ইংলিশ যে টার্মগুলো রয়েছে সেগুলোও মনে রাখতে হবে। নেটওয়ার্ক সেবা যেটি সেটাকে নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস, এখানে এন হবে। এবং ক্লাউড ক্লায়েন্ট সেবাকে সাধারণত CUAS বলা হয়ে থাকে, তাই শর্ট ফর্মগুলো মনে রাখবে। বাংলা টার্মটাও মনে রাখবে, ইংলিশ টার্মটাও তোমরা মনে রাখবে। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে দিনাজপুর বোর্ড 24 প্রশ্ন দেওয়া হয়েছে। ম্যাশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে? তোমরা একটু আগে শিখেছো n × n-1 ডিভাইডেড বাই 2। সেই জায়গায় n এর ভ্যালু যদি আমরা 12 বসাই তখন এখানে 66টি তার প্রয়োজন হবে যদি 12টি কম্পিউটার দিয়ে একটি ম্যাশ টপোলজি তৈরি করা হয়। ফর্মুলাটি আমরা একটু আগে তোমাদেরকে বলেছিলাম। স্ট্রিমিং ভিডিওর কথা বলা হচ্ছে। রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তার অফিসে 15 Mbps ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। এখানে বলা হচ্ছে 15 Mbps ব্যবহার করে সে কোন সার্ভিসটি পেতে পারে? স্ট্রিমিং মুভি, স্ট্রিমিং HD, ভিডিও কনফারেন্সিং এবং HD কনফারেন্সিং। সাধারণত 15 Mbps দিয়ে সে ভিডিও কনফারেন্সিং HD যেটি সেটিও করতে পারবে, এর আগেরগুলো তো অবশ্যই করতে পারবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তবে এর আগে তোমাদেরকে বলেছিলাম যে একটি চার্ট ধরিয়ে দেবো তোমাদেরকে, এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করবে, স্ক্রিনশট নিয়ে রাখো। এখান থেকে MCQ আসলে যেন তোমাদের মিস না হয়, তবে পসিবিলিটি 99.9%। ফোন কল, ইমেল, মিউজিক স্ট্রিমিং এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ প্রয়োজন 0.5 Mbps। স্ট্রিমিং ভিডিওর ক্ষেত্রে 0.7 Mbps। ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে 0.5 থেকে 1 Mbps পর্যন্ত স্পিড হলে যথেষ্ট। ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট, গেম কনসোলের ক্ষেত্রে 1 Mbps ডাটা দরকার হয় এবং স্ট্রিমিং ভিডিও, মুভি এবং ভিডিও কনফারেন্সিং HD এর ক্ষেত্রে 4 Mbps হলেই কিন্তু চলে। আমরা কিন্তু উদ্দীপকে 15 Mbps পেয়েছিলাম। এছাড়া 4 Mbps ডাটা ব্যান্ডউইথ ব্যবহার করে অনলাইন HD মাল্টিপ্লেয়িং গেমিং যে কনসোলগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যায়। আমরা চলে যাচ্ছি রাজিনের একই উদ্দীপকে। সেখানে বলা হচ্ছে পরবর্তী প্রশ্নে উদ্দীপক অনুসারে সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে। যদি আমরা এই নেটওয়ার্কটি 15 Mbps এর এই যে নেটওয়ার্কটি মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসে যে নেটওয়ার্কটি তৈরি করেছে সেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেক্ষেত্রে আমরা কোন ধরনের তার ব্যবহার করব? যদি আমাদেরকে সঠিক উত্তর জানতে চাওয়া হয় তখন আমরা জানি এই সব ধরনের কেবল ব্যবহার করে সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। আমরা এখানে একটা শর্ট নোট দিয়েছি, তোমরা এগুলো একটু পড়ে নিবে। এগুলো আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, তাই শুধুমাত্র স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে 2 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি নন মেটালিক কেবল? নন মেটালিক কেবল মানে যেখানে কোনো কপার কিংবা তামা কিংবা অন্য কোনো অ্যালুমিনিয়াম কোনো ধরনের মেটাল ব্যবহার করা হয় না, সেটি হলো ফাইবার অপটিক কেবল। মূলত সিলিকা, কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এক ধরনের কেবল, যার মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে, সেটি হলো অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক নিয়ে আমরা আরও কথা বলেছিলাম। কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কযুক্ত 8টি কম্পিউটার আছে। এই যে বারবার কিন্তু এই যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরির এখান থেকে প্রশ্ন আসে, তোমরা এটি কিন্তু ভুল করবে না। প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের সাথে যুক্ত। এই যে এখানে বলা হয়েছে কম্পিউটারগুলো একটি ডিভাইসের সাথে যুক্ত।
আমরা ডিভাইস ব্যবহার করি বা কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করে যে নেটওয়ার্ক তৈরি করি সাধারণত সেটি স্টার টপোলজি হয়ে থাকে। তাহলে স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ হতে পারে, এবং এখানে বলা হয়েছে যে একটি ডিভাইসের অধীনে যুক্ত, তাই হাব বা সুইচই সেটি হতে পারে, এবং এই নেটওয়ার্কটি হলো মূলত স্টার টপোলজি। একই উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস অর্থাৎ হাব বা সুইচ যেটি আমরা ব্যবহার করি সেটি ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে, একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। যদি আমরা সেখানে হাব বা সুইচ ব্যবহার করি বা আমরা ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করি, সেটি কি করতে পারে, ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় এবং সেই ডেটা ফিল্টারিং করতে পারে। একাধিক নেটওয়ার্ককে সাধারণত হাব বা সুইচ যুক্ত করে না, রাউটার এই কাজটি করে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সুইচ ডাটা ফিল্টারিং করে, এছাড়া ডাটা কলিশন এড়িয়ে ডাটা সিগন্যালকে সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে দেয়। একাধিক নেটওয়ার্ককে যুক্ত করতে যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটি হলো ব্রিজ। মাল্টিকাস্ট মোড কোনটা? মাল্টিকাস্ট মোড কোনটা সেটি জানার আগে তোমরা মাল্টিকাস্ট কাকে বলে সেটি জেনে নাও। যখন একজন উৎস থেকে শুধুমাত্র অনুমোদন প্রাপকরা ডেটা গ্রহণ করে তখন তাকে মাল্টিকাস্ট বলা হয়। তো মাল্টিকাস্ট মোডের ক্ষেত্রে বলা হচ্ছে এটির ক্ষেত্রে মাল্টিকাস্ট মোড সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স কিনা এবং হাফ ডুপ্লেক্স কিনা ফুল ডুপ্লেক্স কিনা। এখানে মাল্টিকাস্ট সাধারণত সিমপ্লেক্স না, এটি হলো হাফ ডুপ্লেক্স মোড বা ফুল ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে মাল্টিকাস্ট হতে পারে। কারণ মাল্টিকাস্ট মানে হলো একজন প্রেরক থেকে একাধিক প্রাপক ডাটা গ্রহণ করে, আর সিমপ্লেক্স মোড হচ্ছে যে একজন প্রেরক থেকে নেটওয়ার্কের আওতাভুক্ত সবাই ডাটা গ্রহণ করে। মাল্টিকাস্টের ক্ষেত্রে যারা অনুমোদন প্রাপ্ত তারাই ডাটা গ্রহণ করে, এক্ষেত্রে হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স দুটোই হতে পারে। মাল্টিকাস্ট মোড কোথায় ব্যবহার করা হয়? গ্রুপ এসএমএস, গ্রুপ এমএমএস, ইমেল, টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্স, এই সমস্ত জায়গায় অনুমোদনের ব্যাপার রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট গ্রুপে থাকার বিষয় রয়েছে, তাই এই সমস্ত জায়গায় মাল্টিকাস্ট মোড ব্যবহৃত হয়। নেটওয়ার্কিং এর উদ্দেশ্য কি? ইনফরমেশন শেয়ার করা, সফটওয়্যার শেয়ার করা, হার্ডওয়্যার শেয়ার করা, তিনটে উদ্দেশ্যে আমরা নেটওয়ার্ক তৈরি করে থাকি। আমরা এখানে কথা বলেছি নেটওয়ার্কের মাধ্যমে সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করা যায়। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে অপরের সাথে ডেটা আদান প্রদান, ইমেল, ফাইল বিনিময়, হার্ডওয়্যার শেয়ারিং, এমনকি অনলাইন বিভিন্ন সেবা নেটওয়ার্কিং এর মাধ্যমে গ্রহণ করা যায়। নেটওয়ার্কিং এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ডেটা সংরক্ষণ করা যায়, ব্যবস্থাপনা করা যায়, রক্ষণাবেক্ষণ, ব্যাকআপ, আপডেট এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা যায়, যেটি আমরা ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে পেয়ে থাকি। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? এ নিয়ে আমরা বিশাল একটি চার্ট তোমাদেরকে দিয়ে দিব। কোনটার ফ্রিকোয়েন্সি কত? আপাতত জেনে রাখো ব্লুটুথ হলো 2.45 গিগাহার্টজ। ব্লুটুথ কি আরও একটু জেনে নিচ্ছি। ব্লুটুথ হলো যিনি আবিষ্কার করেছেন সেটি হলো এরিকসন কোম্পানি 1994 সালে। ব্লুটুথ এর ডাটা রেঞ্জ হলো 10 মিটার বা 33 ফিট পর্যন্ত হয়ে থাকে। এটি একটি স্বল্প দূরত্বের একটি নেটওয়ার্ক তারবিহীন প্রযুক্তি। এটির IEEE স্ট্যান্ডার্ড হলো 802.15। শিক্ষার্থীরা IEEE স্ট্যান্ডার্ড কত, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসবে। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলে। কোন এক জায়গায় প্রশ্নে আসছে পিকোনেট কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্নে। তাই তোমরা এই কথাগুলো যদি ভালো করে আত্মস্থ করার চেষ্টা করো তাহলে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য আর কোনো কঠিনই থাকবে না। একাধিক পিকোনেটের সমষ্টিকে কি বলে? কোন এক জায়গায় প্রশ্ন আসছে স্ক্যাটার্ড নেট কাকে বলা হয়? স্ক্যাটার্ড নেট হলো একাধিক পিকোনেটের সমষ্টি। স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করা যায় ব্লুটুথ। তোমরা জানো ব্লুটুথ কনফিগার করার জন্য কিছুই প্রয়োজন নেই, আমরা ব্লুটুথ বাটনটা প্রেস করলেই কিন্তু, অথবা মোবাইল ফোনেও কিন্তু আমরা ব্লুটুথের যে আইকনটি রয়েছে সেটি প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ কনফিগার হয়ে যায়। ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটুথ, তার নাম অনুসারে মূলত ব্লুটুথের নামকরণ করা হয়েছে। 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? এটি নিয়ে আমি আর কথা বলছি না, কারণ n × n-1 ডিভাইডেড বাই 2, সেখানে n এর মান 10 বসালে কিন্তু 45 তুমি পেয়ে যাবে। এবার আসো আমরা IEEE স্ট্যান্ডার্ড কার কত, কার স্পিড কত, রেঞ্জ কত, নেটওয়ার্ক কোন নেটওয়ার্কে কোনটি ব্যবহৃত হয়, যে হটস্পট আমরা তৈরি করি ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, এই যে স্বল্প দূরত্ব, বৃহৎ দূরত্ব বা বড় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এগুলো ওয়াইম্যাক্সকে ব্যবহার করি। লোকাল এরিয়ার ক্ষেত্রে আমরা ওয়াইফাই ব্যবহার করি, কিংবা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ব্লুটুথ আমরা ব্যবহার করি। তবে IEEE স্ট্যান্ডার্ড কোনটার কত? 802.15 হলো ব্লুটুথ, 802.11 হলো ওয়াইফাই এবং 16 হলো ওয়াইম্যাক্স। ফ্রিকোয়েন্সি ব্লুটুথের 2.45 এবং ওয়াইফাইয়ের 2.5 থেকে 5, আর ওয়াইম্যাক্সের হলো 2 থেকে 66 পর্যন্ত হতে পারে। স্পিড কার কত? 0.75 থেকে 2.5, 11 থেকে 200, 80 থেকে 1000 পর্যন্ত হতে পারে। মিটার নেটওয়ার্কের রেঞ্জ কত? 3 থেকে 10 মিটার হলো ব্লুটুথ, 50 থেকে 100 মিটার হলো ওয়াইফাই এবং
10,000 মিটার থেকে 50,000 মিটার বা 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে ওয়াইফাইয়ের রেঞ্জ। এরপরে নেটওয়ার্ক, ব্লুটুথ দিয়ে সাধারণত আমরা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে থাকি, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাইয়ের মাধ্যমে, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আমরা ওয়াইম্যাক্সের মাধ্যমে তৈরি করে থাকি। করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন 24 ঘন্টা যেটি খোলা থাকে এবং সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। শিক্ষার্থীরা ব্যাকআপ ক্যাপাসিটি, খরচ কম, স্বয়ংক্রিয় সফটওয়্যার আপডেট, 24 ঘন্টা সেবা গ্রহণ করা, এগুলো সবই ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। বলা হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি, সেটা হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই তাকে আমরা ওয়েন বলবো। এবং ক্লাউড কম্পিউটিং মূলত এখানে কথা বলা হয়েছে। ক্লাউড কম্পিউটিং নিয়ে আমরা আরও কথা আগে বলেছি, শুধু স্ক্রিনশট নিয়ে রাখো এই জায়গার দুটো কথার জন্য। বলা হচ্ছে একই উদ্দীপক থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো উদ্দীপকের নেটওয়ার্ক সেবাটি হলো, আচ্ছা নেটওয়ার্ক সেবাটি এই যে ক্লাউড কম্পিউটিং, এখানে কিন্তু নামও বলা নাই যেটি ক্লাউড কম্পিউটিং, কিন্তু বৈশিষ্ট্যগুলো বিবেচনা আমরা জেনেছি। ক্লাউড কম্পিউটিং সেবাটি 24 ঘন্টা গ্রহণ করা যায়। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি রয়েছে, নিজের যে কোনো তথ্য আমরা সেখানে রাখতে পারি এবং খরচও তুলনামূলকভাবে কম এবং বিশ্বের বিভিন্ন দেশের কম্পিউটারকে সংযুক্ত করে থাকে ক্লাউড কম্পিউটিং। তবে ক্লাউড কম্পিউটিং এর 3টি অন্যতম সেবা রয়েছে, সেটি হলো রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সার্ভিস এবং পে অ্যাজ ইউ গো সেবা। এই 3টি সেবার নাম কিন্তু আমরা জানি, তাই এখানে 3টি সঠিক উত্তর। দুঃখিত, এখানে অপশন 1 2 দেওয়া হয়েছে, সঠিক উত্তর কিন্তু 3টি। রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড? ডেটা ট্রান্সমিশন মোড হলো রেডিও টেলিভিশন ব্রডকাস্ট। ব্রডকাস্ট হলো কাকে বলে, আমরা প্রত্যেকটি কাস্টের বিষয় সম্পর্কে জেনে নিচ্ছি। ইউনিকাস্ট, ইউনি মানে হলো এক, যেখানে একজন প্রেরক এবং একজন প্রাপক, তাকে ইউনিকাস্ট বলা হয়। সেই বিবেচনায় ইউনিকাস্ট মোড হিসেবে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স সবটাই ইউনিকাস্ট হতে পারে। উদাহরণ হিসেবে মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি, খেলনা, সিঙ্গেল মোড, SMS, এগুলো আমরা আগেও পেয়েছিলাম। ব্রডকাস্ট কাকে বলে? যখন একজন প্রাপক থেকে নেটওয়ার্কের আওতাভুক্ত সবাই ডাটা গ্রহণ করে তখন তাকে ব্রডকাস্ট বলে। ব্রডকাস্ট শুধু সিমপ্লেক্স মোড হয়ে থাকে, সাধারণত টিভি স্টেশন থেকে ডাটা ট্রান্সফার করা হয়, সবাই গ্রহণ করে, তাই এটি একমুখী ডাটা, তাই ব্রডকাস্ট মূলত সিমপ্লেক্স মোড। রেডিও, টিভি যেভাবে ডাটা আদান প্রদান করে থাকে। মাল্টিকাস্ট মোড নেটওয়ার্কের আওতায় একটি নোড বা ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার থেকে ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের আওতাভুক্ত সবাই গ্রহণ করতে পারে না, শুধুমাত্র যে সকল নোডকে অনুমতি দেওয়া হয় তারাই গ্রহণ করতে পারে। এটিকে ওয়ান টু মেনি মোড বলা হয়ে থাকে, কারণ একজন থেকে অনুমোদনপ্রাপ্ত সবাই ডাটা গ্রহণ করতে পারবে। গ্রুপ SMS, MMS, ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয়ে থাকে, পাসওয়ার্ডের প্রয়োজন হয়ে থাকে, পিন নাম্বারের প্রয়োজন হয়ে থাকে, তাই একটি নির্দিষ্ট গ্রুপে না থাকলে এই পর্যায়ে ডাটা আদান প্রদান করা যায় না। তাহলে মাল্টিকাস্ট মোডের উদাহরণ কিন্তু এগুলো সবই। এমনকি আমরা যে জুম ক্লাস যে আয়োজন করে থাকি যেখানে আইডি পাসওয়ার্ড প্রয়োজন হয়, সেটিও কিন্তু মাল্টিকাস্ট মোডের উদাহরণ হতে পারে। রেডিও টেলিভিশন সম্প্রচার মোড, একই প্রশ্ন সম্ভবত আবার রিপিট হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চ্যাটিং গ্রুপ এবং SMS এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড কোনটি? এটিও ব্রডকাস্ট। চ্যাটিং গ্রুপ এবং SMS, MMS, গ্রুপ SMS যখন বলা হয়ে থাকে, চ্যাট বলতে আসলে গ্রুপ চ্যাটকে বোঝায়। মূলত কয়েকজন মিলে যখন চ্যাটিং করা হয় তাকে গ্রুপ চ্যাট বলা হয়, তখন এই গ্রুপের অধীনে যারা থাকে তারা সবাই ডাটা গ্রহণ করে, সেজন্য এটি হলো ব্রডকাস্ট মোডের উদাহরণ। সরি, এটি এখানে মাল্টিকাস্ট মোডের উদাহরণ হবে। গ্রুপ SMS এবং চ্যাটিং গ্রুপ হলো মাল্টিকাস্ট মোডের উদাহরণ। এখানে সঠিক উত্তরটি এখানে ভুল দেওয়া হয়েছে, মাল্টিকাস্ট মোডের উদাহরণ হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা হয় কোন প্রজন্ম থেকে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক চতুর্থ প্রজন্মের অন্যতম বৈশিষ্ট্য। সেখানে প্যাকেট সুইচিং এর পরিবর্তে নেটওয়ার্ক সুইচিং, এটিতে মূলত প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্যাকেট সুইচিং এর পরিবর্তে, সুইচিং সার্কিটের পরিবর্তে প্যাকেট সুইচিং সেখানে ব্যবহার করা হয়েছিল। LTE বা লং টার্ম ইভ্যালুয়েশন বা IP বেসড নেটওয়ার্কও চতুর্থ প্রজন্মের মোবাইলকে বলা হয়ে থাকে। নিচের চিত্রটি লক্ষ্য করো, এটি একটি ফাইবার অপটিক কেবলের চিত্র। তোমরা জানো এখানে কি ব্যবহার করা হয়েছে। ফাইবার অপটিক কেবলের মূলত 3টি অংশ রয়েছে, একটি কোর, আরেকটি হলো প্লেট, একটি হলো জ্যাকেট। আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে ফাইবার অপটিক কেবলের অংশ কোনটি সম্ভবত বা কোনটি নয়। এখানে প্রশ্নটি শিক্ষার্থীরা ভুলক্রমে আসেনি। আসলে এখানে ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ কোনটি, এইভাবে যদি প্রশ্ন দেওয়া হয় তখন আনসার হবে কোর। যদি বলা হয় বাইরের আবরণকে কি বলা হয় তখন জ্যাকেট হবে, কিংবা কোরকে যে ঘিরে থাকে তার নাম কি, ক্ল্যাড হতে পারে। এভাবে কিন্তু প্রশ্ন আকারে প্রশ্নের আলোকে উত্তরগুলো হতে পারে। কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার সরাসরি অন্য সকল কম্পিউটারের সাথে যুক্ত থাকে? সেটি হলো ম্যাশ টপোলজি। আমরা ম্যাশ টপোলজি নিয়ে কিন্তু আরও কথা বলেছিলাম, যেখানে প্রত্যেকটি কম্পিউটার অপর সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, তাকে ম্যাশ টপোলজি বলা হয়। উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য কি?
বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠানো যায়। স্বল্প দূরত্বে হাই স্পিড ট্রান্সমিশন, এতে ব্যবহৃত প্রযুক্তি সুলভ সহজ হয়ে থাকে। সম্ভবত এটি কিন্তু আমাদের যে একটু আগে আমরা অপটিক্যাল ফাইবার পেয়েছিলাম সেই চিত্রের জন্য এই প্রশ্নটি প্রযোজ্য। এটি হলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মি পাঠানো যায় এবং এতে প্রযুক্তিটি সহজ সুলভ হয়ে থাকে। এটি হলো প্রথম ফাইবার অপটিক কেবল নিয়েই কথাগুলো বলা হয়েছে। আমরা চলে যাচ্ছি এক্স কলেজের আইসিটি শিক্ষক শুধু তার দিয়ে 10টি কম্পিউটার দিয়ে তার ল্যাবে নেটওয়ার্ক তৈরি করলেন, শুধু তার ব্যবহার করেছেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে যায়। তাহলে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়, সেটি হলো রিং টপোলজি। আমাকে প্রশ্ন করা হয়েছে কোন ধরনের টপোলজি সেখানে ব্যবহার করা হয়েছে, রিং টপোলজি। আমরা রিং টপোলজি কি আগে জেনেছিলাম, সেখানে কোনো হাব বা সুইচ ব্যবহার করা হয় না এবং কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক থাকে না এবং এটি ডাটা প্রবাহ একমুখী। ডাটা প্রবাহ দ্বিমুখী হলো মেশ টপোলজি এবং বাস টপোলজিতে। দূরত্বের বিবেচনায় নেটওয়ার্কটি কোন ধরনের? যেহেতু আমরা দূরত্বের বিবেচনা করছি, সেটি হলো রিং টপোলজি, একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানেই সাধারণত এটি ব্যবহার করা হয়। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হলো পিকোনেট, আমরা সেটিও আগে জেনেছিলাম। স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদানের জন্য যে ওয়্যারলেস প্রোটোকল তাকে ব্লুটুথ বলা হয়। দেখো জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, ব্লুটুথ কাকে বলে? স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি ওয়্যারলেস ওপেন ওয়্যারলেস প্রোটোকল হলো ব্লুটুথ। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 2.4 গিগাহার্টজ, আমরা আগে জেনেছিলাম। IEEE স্ট্যান্ডার্ড 1.80 2.15 আমরা আগে জেনেছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এই প্রশ্নটি কিন্তু কোন একটি কলেজে আসছে, বোর্ডও আসছে। একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ কয়টি ডিভাইস থাকতে পারে? 8টি ডিভাইস থাকতে পারে। কয়টি পিকোনেটের সমষ্টিকে স্ক্যাটার নেট বলা হয় এবং একটি পিকোনেটের মোট 255টি দাস নোট থাকলে সক্রিয় নোট থাকে মাত্র 60টি। কোন নেটওয়ার্ক টপোলজির সর্বাধিক কেবল প্রয়োজন? সেটি হলো মেশ টপোলজি। আমরা মেশ টপোলজি নিয়ে তোমাদেরকে আরো অনেক কথা বলেছিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। মেশ টপোলজি সম্পর্কে কয়েকটি কথা এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি টপোলজি নিয়ে কম বেশি কথা বলেছি। আচ্ছা, তোমরা একটু জেনে রাখো, বাস টপোলজিতে একটি কেন্দ্রীয় বাস বা তারের সাথে সকল কম্পিউটার যুক্ত থাকে। রিং টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকে না, পাশাপাশি অপর দুটি কম্পিউটার প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ ব্যবহার করা হয় এবং মেশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। প্রত্যেকটি টপোলজি কিন্তু কাকে বলে, এই লাইনগুলোই যথেষ্ট। আমরা শেষের দিকে চলে আসছি। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেখানে কোন টপোলজি ব্যবহার করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডাটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেখানে মেশ টপোলজি বলা হয়, কারণ এটি সর্বাধিক নিরাপত্তা দিয়ে থাকে এবং সবচেয়ে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করে থাকে। সামিয়া তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, সেমন একটি সার্ভিস গ্রহণ করলো যার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয় ক্লাউড কম্পিউটিং। বোর্ডের প্রশ্ন হওয়ায় আমাকে রিপিট করতে হয়েছে। এই বিষয়টি সম্পর্কে তোমরা বিস্তারিত জেনেছো। ক্লাউড কম্পিউটিং এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। শিক্ষার্থীরা তোমাদেরকে আবার বলে রাখি, ক্লাউড কম্পিউটিং থেকে যে কোনো বোর্ডে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে এবার ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন আসতে পারে। একই উদ্দীপক দিয়ে প্রশ্ন বলা হচ্ছে, উদ্দীপকের সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবহারের ঝুঁকি নেই, অবশ্যই ব্যবহারের ঝুঁকি আছে। ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, এটি সঠিক। রক্ষণাবেক্ষণের খরচ নেই, এটিও সঠিক। 2 নম্বর এবং 3 নম্বর অপশন হলো সঠিক উত্তর। গ্রুপ SMS নিয়ে আর কত প্রশ্ন দেখব? গ্রুপ SMS তোমরা জানো মোট কোনটি? শিক্ষার্থীরা এখানে প্রশ্নের সাথে উত্তরের একটু অসামঞ্জস্যতা রয়েছে, আমরা এই প্রশ্নটি স্কিপ করি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? সর্বনিম্ন হয় আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে। এবং আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি, গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইলকে? সেটি হলো CDMA বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস যে পদ্ধতি ব্যবহার করে যে ফোন ব্যবহার করা হয় তাকে গ্রিন ফোন বলা হয়ে থাকে। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় মূলত টেলিগ্রাফের ক্ষেত্রে। আমরা 3 প্রকার ব্যান্ডউইথের নাম জানি। ন্যারো ব্যান্ড হলো যেখানে মাত্র 45 BPS স্পিড, যার টেলিগ্রাফ এবং টেক্সট মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড হলো 9600 BPS ডাটা আদান প্রদান করে থাকে পার সেকেন্ডে এবং তার কিবোর্ড থেকে কম্পিউটারের ডাটা আদান প্রদান, টেলিফোন, কম্পিউটার থেকে প্রিন্টার ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় এবং ব্রডব্যান্ড ব্যবহার করা হয় ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভের ক্ষেত্রে। ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? দেখো, ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপরে। মাধ্যমের গতি বেশি হলে ব্যান্ডউইথও বেশি হবে। মাধ্যমের দূরত্ব যদি বেশি হয় ব্যান্ডউইথ সাধারণত কমে যায়, তাই মাধ্যমের গতি ব্যান্ডউইথের উপরে নির্ভর করে। আমরা এখানে সর্বশেষ প্রশ্নের দিকে চলে আসছি। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস থাকে না। কেন্দ্রীয় ডিভাইস নেটওয়ার্ক টপোলজিতে কোন নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয়?
বা নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে কোন নেটওয়ার্কিং ডিভাইসগুলো? সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব এবং সুইচ, এই তিনটি কিন্তু নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে স্টার টপোলজি বা ট্রি টপোলজি সেখানে আমরা ব্যবহার করে থাকি। এখানে সক্রিয় হাব ব্যবহার করা হয়, কখনো নিষ্ক্রিয় হাব ব্যবহার করা হয় এবং সুইচও ব্যবহার করা হয়ে থাকে। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ব্রডকাস্টের ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আমরা রেডিও ওয়েভ হলো যেটি যে কোনো ধরনের বাধা ভেদ করে যেতে পারে। টিভি এবং রেডিও এর ক্ষেত্রে সাধারণত দূর দূরান্ত থেকে ডেটা বিভিন্ন বাধা বিপত্তি ভেদ করে আসে, তাই ব্রডকাস্টের ক্ষেত্রে এই রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আমরা রেডিও ওয়েভ সম্পর্কে এখানে আরও কিছু তথ্য দিয়েছি, যেখান থেকে পরীক্ষা আমরা প্রশ্ন পেয়েছি। পাহাড়, দেয়াল ইত্যাদি ভেদ করে যেতে পারে কোন মাধ্যম? তখন রেডিও ওয়েভের কথা আসবে। রেডিও ওয়েভের গতিবেগ 64 kbps, 1 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এটি চারদিকে ছড়িয়ে যেতে পারে, তাই ব্রডকাস্টের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। এবং রেডিও ওয়েভের ব্যবহার, রেডিওতে ব্যবহার করা হয়, টিভিতে, ওয়াইফাইয়ে ব্যবহার করা হয় এবং মোবাইল ফোন, ব্লুটুথ। দেখো ওয়াইফাই যে আমরা বাসায় ব্যবহার করি, এক রুম থেকে কিন্তু আরেক রুমে মাঝখানে দেয়াল ভেদ করে ওয়াইফাই সিগন্যাল আসতে পারে, তাহলে সেটি অবশ্যই রেডিও ওয়েভ, ওয়াইফাই ব্যবহার করা হয়। মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করি। ব্লুটুথ, জিগবি, মাইক্রোওয়েভ ওভেন যে রয়েছে আমরা বাসায় ব্যবহার করি, কিংবা স্যাটেলাইট রেডিও এর ক্ষেত্রেও মূলত রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিচের শর্ট নোট, এটি তোমরা মনে রাখবে। অপটিক্যাল ফাইবার ডাটা আদান প্রদান করে কোনটি ব্যবহার করে? ইনফ্রারেড, মূলত অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে ইনফ্রারেড যায়, আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয়। আমরা চলে আসছি, এখানে একটা শর্ট নোট দেওয়া হয়েছে। অপটিক্যাল ফাইবারের 3টি অংশ রয়েছে, কোর, ক্লেট, জ্যাকেট, এটা আমরা জানি, এবং কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রন, এটিও পরীক্ষায় প্রশ্ন আসছে। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়া ব্যবহার করে অপটিক্যাল ফাইবার ডেটা আদান প্রদান করে। উচ্চগতির নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যাকবোন কেবল হিসেবেও অপটিক্যাল ফাইবার ব্যবহার করা যায়। এই ছিল আমাদের ওয়ান শট এমসিকিউ। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।